যে একাডেমিক কন্টেন্ট রাইটিং যে পার্টটা রয়েছে আমাদের টোটাল কন্টেন্ট রাইটিং কোর্সের মধ্যে, যেটা 3টে ভাগ। একটা হলো ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং, তারপরে ব্লগস রয়েছে, তারপরে রয়েছে একাডেমিক কন্টেন্ট রাইটিং এবং এসইও কন্টেন্ট রাইটিং। আমাদের গত সব থেকে বেশি যেটা ভ্যাকেন্সি এসছিল সেটা মানে এই আমাদের এখনো রোজই ইন্টারভিউ চলছে, দ্যাট ইজ একাডেমিক কন্টেন্ট রাইটিং পার্ট। তো সেটাতে আজকে ক্লাস নেবেন যিনি একাডেমিক কন্টেন্ট রাইটিং স্পেশালিস্ট, উনি একজন রিসার্চার, তার সঙ্গে ম্যাডাম রাজলক্ষ্মী। তো আমার ওনাকে রিকোয়েস্ট করব যদি আপনি এবার ক্লাসটা শুরু করেন। থ্যাংক ইউ স্যার। হ্যালো, গুড ইভিনিং। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। দেখা যাচ্ছে না স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো আমি আজকে আপনাদেরকে ওভারভিউ দেবো একাডেমিক রিসার্চ সম্পর্কে। কন্টেন্ট রাইটিং এর মানে একাডেমিক কন্টেন্ট রাইটিং এর দুটো মেইন উপর, তারপরে সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। সুন্দরভাবে প্রেজেন্ট করাটা যতটা ইম্পর্টেন্ট, ঠিকঠাক রিসার্চ করাটাও ততটা ইম্পর্টেন্ট। আমরা রিসার্চ করে যেই ইনফরমেশন গুলো পাবো সেগুলোকে সাজিয়ে লেখা একাডেমিক রিসার্চ। ওকে, তো শুরু করার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা যখন লেখেন তোলেন, এক দুজন যদি আমাকে জানান আপনাদের ধারণাটা, আমার আপনাদেরকে শেখাতে সুবিধা হবে। গুগল থেকে সাধারণত আর কি দেখে থাকি। ওকে, আর কেউ? আচ্ছা, একজন মেসেজে লিখেছেন উইকিপিডিয়া ওকে এন্ড ইয়াহু। ওকে, তো গুগল, উইকিপিডিয়া, ইউটিউব এগুলোই সাধারণত আনসার পাওয়া যায়। এবার আমি যে রিয়েলিটি চেকটা দেবো, আমাদের এমনি পড়ার জন্য, জানার জন্য, দ্যাটস একাডেমিক রিসার্চ একটা সিরিয়াস থিং যেখানে একাডেমিক্স জড়িয়ে আছে মানুষের। তো আমাদেরকে ইনফরমেশন সবসময় নিতে হবে এমন জায়গা থেকে যেটা পিয়ার রিভিউ। গুগলে কিন্তু একটা ব্লগ যেতে পারেন, উইকিপিডিয়াও আমরা দেখলে জানতে পারবো যে উইকিপিডিয়াতে কিন্তু যে কেউ কন্টেন্ট অ্যাড করতে পারে, ওগুলোর কোনোটাই চেক করা নয়। আমরা এমন কিছু সাইট সম্পর্কে আজকে কথা বলবো যেগুলো পিয়ার রিভিউ, যেখানে লেখা আসার আগে একদল এক্সপার্টস সেগুলো চেক করবেন, চেক করে সেখানে লেখা প্রোভাইড করা হয়। ওইখান থেকে আমরা ইনফরমেশন নিয়ে একাডেমিক রিসার্চটা করতে পারি। তো আমি আমার স্লাইড শুরু করছি। এই সেশনটা অ্যাটেন্ড করলে আপনারা যা যা শিখতে পারবেন আর যা যা করতে সমর্থ হবেন। প্রথমেই রিসার্চের মিনিং অ্যান্ড পারপাস আমরা বুঝবো, কিভাবে ডিফারেন্ট সাবজেক্ট এরিয়াতে আলাদা আলাদাভাবে রিসার্চ করা হয়। সব সাবজেক্টের রিসার্চ সেম নয়, আমরা হিউম্যানিটিসে একভাবে রিসার্চ করি, সায়েন্সে একভাবে রিসার্চ করি। সেইটা স্ট্র্যাটেজি অ্যান্ড পারপাস গুলো জানবো। কোন কোন রিসার্চ টুল আর সোর্স থেকে আমরা রিসার্চ, সেইগুলো সম্পর্কে আমি আলোচনা করব। আর সেই সোর্স থেকে ইনফরমেশন নিয়ে কিভাবে বেসিক রিসার্চ মেথোডোলজি ডিজাইন করব, সেইটা আমরা আজকে জানতে পারবো। আজকের ক্লাসে আমাদের অবজেক্টিভ এইগুলো থাকবে। তো ফার্স্টে আমি বলি হোয়াট ইজ রিসার্চ। এটা সবাই জানে, স্টিল রিসার্চ হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টিগেশন। একটা সিস্টেমের মধ্যে চলে রিসার্চ মানে আবার খুঁজে দেখা, কোনো একটা কিছুর গভীরে গিয়ে সেটাকে খুঁজে দেখায় রিসার্চ। ডিসকভারিং নিউ নলেজ অ্যান্ড এক্সিস্টিং ইনফরমেশন। রিসার্চের কি এলিমেন্ট হচ্ছে কোয়েশ্চেন করা। আমার মাথায় একটা প্রশ্ন আসবে, প্রশ্ন এলে আমি সেটার ভেতরে যেতে পারবো আর সেটা নিয়ে আরো বেশি জানতে পারবো। সেই প্রশ্নটা মাথায় এলে আমি সেই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য আমার কি কি ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশন কালেক্ট করব। ইনফরমেশন কালেক্ট করা হলে
যে ইনফরমেশন গুলো পেলাম সেইগুলো ডেটা অ্যানালাইজ করব, ডেটা অ্যানালাইজ করে কনক্লুশন ড্র করব, কনক্লুশন ড্র করার পর যেটা পেয়েছি সেটাকে সুন্দর করে লিখে প্রেজেন্ট করব। এইটা হচ্ছে আমাদের ওয়ার্কফ্লো। এখানে আমি একটা টেবিল প্রোভাইড করেছি বিভিন্ন এরিয়া অফ রিসার্চ নিয়ে, বিভিন্ন রিসার্চ এরিয়াতে কোন কোন মেথড আর কোন কোন সোর্স ইউজ করা হয়। ন্যাচারাল সায়েন্সের এক্সপেরিমেন্ট, যেগুলো আমার নিজের সাবজেক্ট মাইক্রোবায়োলজি, আমি সায়েন্সে কাজ করি, তো সায়েন্সে আমরা ল্যাবে এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্ট অবজার্ভ করি, ডেটা অ্যানালিসিস করি। সোশ্যাল সায়েন্সে সেখানে কোনো ল্যাব এক্সপেরিমেন্ট থাকে না, ওখানে ফিল্ড ওয়ার্ক করা হয়, সার্ভে করা হয়, ইন্টারভিউ করা হয়, বিভিন্ন কোয়েশ্চেনিয়ার তৈরি করা হয়, সেগুলোকে বিভিন্ন মানুষের কাছে গিয়ে গিয়ে কোয়েশ্চেনিয়ার গুলো ভরা হয়, কেস স্টাডি করা হয়, তারপরে যা ডেটা পাওয়া যায় সেটা অ্যানালিসিস করে লিখতে হয়। হিউম্যানিটিস মানে লিটারেচার জাতীয় যেগুলো, সেখানে বুকস, হিস্টোরিক্যাল ডকুমেন্টস, লিটারেরি টেক্সট, কালচারাল আর্টিফ্যাক্টস, এইগুলোকে নিয়ে পড়াশোনা করা হয়। হিউম্যানিটিসের রিসার্চটা পুরোটাই পড়াশোনা, এক্সপেরিমেন্টের বাইরে শুধু পড়াশোনা করেই লিটারেচার রিভিউ করে হিউম্যানিটিসের রিসার্চ হয়। অন্যদিকে বিজনেস আর ইকোনমিক্সে যে ধরনের রিসার্চ হয়, ওখানে মার্কেট রিসার্চ করা হয়, স্ট্যাটিস্টিক্স অ্যানালিসিস করা হয়, সার্ভে আর কেস স্টাডিজ করা হয়। এটা হচ্ছে বিভিন্ন এরিয়া অফ রিসার্চের বিভিন্ন মেথডস। এবার একাডেমিক কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমাদের কাছে যে ধরনের কাজ আসে সেগুলো অবশ্যই ন্যাচারাল সায়েন্স থেকে আসবে না। ন্যাচারাল সায়েন্স থেকে এলেও আমাদেরকে আমরা করব না, আমাদেরকে ডেটা অবজারভেশন প্রোভাইড করা হবে, আমাদের কাজটা শুধু সেটা লিখে সাজানো। বাকি সবগুলোতে ডেটা বা অবজারভেশন আমাদেরকে প্রোভাইড করা হবে, বা প্রোভাইড করা না হলে যেগুলো লিটারেচার থেকে নেওয়া সম্ভব সেগুলো আমরা লিটারেচার রিভিউ করে নেবো, নিয়ে আমরা ব্যাপারটাকে অ্যানালিসিস করে সুন্দরভাবে লিখে প্রেজেন্ট করব প্রফেশনাল ওয়েতে। একটা রিসার্চ প্রসেসের কি কি স্টেপ? ফার্স্টে সিলেক্ট আ টপিক। কন্টেন্ট রাইটারদের টপিক সিলেক্ট করতে হবে না, আমাদেরকে টপিক দেওয়া হবে, আমাদের কাছে যে টপিকে কাজ আসবে সেই টপিকে আমরা কাজ করব। এরপর থেকে আমাদেরকে কাজটা ধরতে হবে। টপিকটা পাওয়ার পর লিটারেচার রিভিউ করে সেই কোয়েশ্চেনের আনসার বার করতে হবে, আনসারগুলোই আমাদের ডাটা হবে, সেই ডাটা অ্যানালাইজ করতে হবে, রেজাল্ট প্রেজেন্ট করতে হবে। আমাদের কাজটা টপিক সিলেকশন না, টপিক সিলেকশনের পর থেকে বাকি রিসার্চটা করা। এই পুরো রিসার্চটাই আমরা রাস্তায় বেরিয়ে সার্ভে করবো, রিসার্চ করবো না, আমরা যেটা পুরোটাই করবো লিটারেচার রিসার্চের মাধ্যমে। আমরা ঘরে বসে আমাদের ফোন বা ল্যাপটপে বিভিন্ন রিসার্চ টুল ইউজ করে, সার্চ ইঞ্জিন ইউজ করে রিসার্চ করে আমরা যেটা পাবো সেটাকে অ্যানালাইজ করবো আর সেটাকে লিখে প্রেজেন্ট করব। আমি কি বলছি বোঝা যাচ্ছে তো? একটু রেসপন্স করবেন আপনারা। হ্যালো, আমি কি বলছি বোঝা যাচ্ছে তো? একটু রেসপন্স করবেন কেউ। বোঝা যাচ্ছে না। এবার আমাদের যেটা কাজ আমি বললাম, লিটারেচার রিভিউটাই আমাদের সব থেকে বড় কাজ একাডেমিক কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে। আমি এবারে লিটারেচার রিভিউটা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। একটা স্ট্রং লিটারেচার রিভিউ একাডেমিক কন্টেন্ট রাইটিং এর ফাউন্ডেশনটা ফর্ম করে। লিটারেচার রিভিউ মানে কি? এক্সিস্টিং লিটারেচার যেগুলো আছে সেইগুলো স্টাডি করা, সেইগুলো রিভিউ করা, সেগুলো রিভিউ করে আমি কি কি পেলাম সেটা লিখে প্রেজেন্ট করা, এইটা হচ্ছে লিটারেচার রিভিউ। এটা একাডেমিক কন্টেন্ট রাইটিং এর একটা পার্ট। একাডেমিক কন্টেন্ট রাইটিং বিভিন্ন হতে পারে, এসে, রিপোর্ট, লিটারেচার রিভিউ। কিন্তু আপনি যদি এসেও লেখেন, আপনি যদি রিপোর্টও লেখেন, লিটারেচার পড়েই লিখতে হবে। আমাদেরকে লিটারেচার রিভিউটা অবশ্যই জানতে হবে। ওইটা জানলে আমরা লিটারেচার রিভিউ লিখতে পারবো, বাকি সবটাই লিখতে পারবো। তো এক্সিস্টিং রিসার্চ টপিক যেগুলো আছে সেগুলোকে বুঝতে হবে, সেগুলো বুঝে রিসার্চ গ্যাপ কি আছে সেটা বার করতে হবে। আমাদের এক্সিস্টিং রিসার্চ গুলো পড়া থাকলে আমরা সেগুলোকে রিপিট করবো না, এটা আমাদের জানা থাকবে। আমাদের যদি পড়াই না থাকে কি কি করা আছে, তাহলে তো আমরা এমন একটা কাজ করে বসবো, দেখবো সেটা করা আছে। তো কাজ করার আগে আমাদেরকে ওটা জেনে নামতে হবে কাজ করতে। রিসার্চের জন্য ব্যাকগ্রাউন্ড নলেজ ক্রিয়েট হবে আগের রিসার্চ গুলো পড়লে। রাইটিং উইথ ক্রেডিবল এভিডেন্স, এটা হচ্ছে যেটা রিসার্চের ইম্পর্টেন্ট পার্ট, একটা রেফারেন্সিং। ওটাতে আমি পরে আসবো পরে। তো মানে আমরা তো যা ইচ্ছা লিখে দিতে পারি না, আমরা যখন লিখবো সবকিছুর একটা রেফারেন্স দিয়ে লিখবো, আমি এটা এখান থেকে পেলাম, এমনি তো মন থেকে কিছু লিখে দেওয়া যায় না। তো
এভিডেন্স প্রোভাইড করতে হবে, সেটাও লিটারেচার থেকেই পাওয়া যাবে। আর রিসার্চ কোয়েশ্চেনকে রিফাইন করতে পারবো আগের রিসার্চ দেখে। তো আমরা কোথায় কোথায় রিসার্চ খুঁজবো, যেটা নিয়ে বললাম ফার্স্টে, যেটা আপনাদের কাছে উত্তর পেলাম গুগল, উইকিপিডিয়া, দ্যাটস ওকে, বাট একাডেমিক রিসার্চের ক্ষেত্রে গুগল, উইকিপিডিয়া চলবে না। গুগলেরই একটা সার্চ ইঞ্জিন আছে রিসার্চের জন্য, যেটা হচ্ছে গুগল স্কলার। এইখানে আমরা সব টপিকের শুধু মেডিকেল রিসার্চ পাওয়া যায়। আর একটা হচ্ছে স্কোপাস, স্কোপাসও আমরা সব টপিকের উপর রিসার্চ পাবো। ওয়েব অফ সায়েন্স হচ্ছে শুধু সায়েন্সের পাওয়া যায়। জাস্টরে হচ্ছে শুধু হিউম্যানিটিস, লিটারেচার এগুলো পাওয়া যায়। সায়েন্স ডাইরেক্টে যেমন নাম, সায়েন্স পাওয়া যায়। আমি এগুলোর মধ্যে একটা বা দুটো আপনাদেরকে ডেমো দিয়ে দেখাবো কিভাবে কি কাজ করে। এবার যখন সার্চ করব গুগল স্কলারে বা পাবমেডে, যেখানেই করি, সার্চ করার সময় আমাদের ইম্পর্টেন্ট জিনিস হবে কিওয়ার্ড। আমরা কোনটা চাইছি সেটা জাস্ট লিখে দিলেই যে খুব ভালো বেরিয়ে যাবে, একটা কিছু লিখে দিলে, ধরুন আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে রিসার্চ করতে চাইছি, শুধু ক্লাইমেট চেঞ্জ লিখে দিলে বেরাবে পেপার, কিন্তু সব যথেষ্ট ভালোভাবে রিসার্চটা করতে পারবো তখনই যখন আমাদের কাছে বেশি রিসোর্সেস থাকবে। কিভাবে সব থেকে বেশি রিসোর্সটা বের করে আনা যায় সেইটার জন্য কিওয়ার্ডস ইম্পর্টেন্ট। কিওয়ার্ড সার্চের অ্যাকুরেসি বাড়ায়, রেলিভেন্ট পেপারস আমাদেরকে খুঁজে বার করতে হেল্প করে, আর আমি সামনে বলছি সেগুলো আমাদেরকে রিসার্চটাকে ন্যারো বা এক্সপ্যান্ড করতে সাহায্য করে। কখনো যদি মনে হয় আমরা অনেক বেশি পেপার পেয়ে যাচ্ছি, এত পেলে হবে না, আমাদেরকে আরেকটু কম পেতে হবে, আমরা মানে টপিকটা আমাদের ছড়িয়ে যাচ্ছে, সেটাকে গোটাতে হবে, তখন আমরা ন্যারো করব সার্চটা। যখন আমাদের মনে হবে কম পাচ্ছে, আমাদের টপিকটা আরো বড়, আরো বেশি চাই, তখন আমরা এক্সপ্যান্ড করব। এইভাবে কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়। ওকে, তো আমি গুগল স্কলারটা আপনাদেরকে ডেমো দিয়ে দেখাচ্ছি। দেখা যাচ্ছে গুগল স্কলার? হ্যাঁ ম্যাডাম। ওকে, এটা হচ্ছে গুগল স্কলারের হোম পেজ। আমি কিছুই করিনি, গুগলে গিয়ে গুগল স্কলার বলে লিখেছি, গুগল এখানে আমি সার্চ করব কি টপিক নিয়ে সার্চ, কোন টপিক? কম্পিউটার এডুকেশন। আরেকবার বলুন। এখানে আমি কম্পিউটার এডুকেশন নিয়ে বিভিন্ন পেপার পেলাম। এখানে প্রত্যেকটা পেপার পিয়ার রিভিউড পেপার, এই পেপারগুলো চেক করে তবে ছাড়া হয়েছে। আবার সব পেপার কিন্তু অ্যাভেলেবেল থাকে না, বেশি নতুন হলে সেই পেপারগুলোর অ্যাভেলেবিলিটি আমরা পাই না। যেগুলোর অ্যাভেলেবিলিটি পাবো আমরা সেই পেপারগুলো ইউজ করতে পারবো। যেগুলো কিন্তু খুলবে না, আমরা সেগুলো খোলার কিছু ব্যাকডোরের উপায় আছে, কিন্তু আমরা ওইগুলো রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবো না। এখানে বিভিন্ন পেপার পেলাম। এবার আমি ডিফারেন্সটা দেখাই যারা গুগলে কম্পিউটার এডুকেশন সম্পর্কে।
গুগলে সার্চ করলে র্যান্ডম জিনিসপত্র পাবে, এগুলোর কিন্তু কোন কেউ একটা এসে লিখেছে, যে কেউ লিখতে পারে, আমিও আজকে একটা ব্লগ চ্যানেল খুলে লিখতে পারি, আপনিও লিখতে পারেন, ওগুলোর কিন্তু কোনো বেস থাকে না। গুগল স্কলারে যেটা থাকে, প্রত্যেকটা পিয়ার রিভিউড পেপার থাকে, এডুকেশনাল ইনস্টিটিউট থেকে পাবলিশড, একদম চেকড, যেটার উপর আপনি বিশ্বাস করতে পারেন, বিশ্বাস করে যেখান থেকে ইনফরমেশন নিতে পারেন, সেই ইনফরমেশন কখনো ভুল হয় না, ওটাকে ঠিক ইনফরমেশন হিসেবে ধরা হয়। এবার এখানে কিছু আমি আবার পাবমেড সার্চ করে দেখাই। আমি অনেকগুলো আছে, সবগুলো আপনারা পরে নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবেন, সবগুলো তো একটা ক্লাসের মধ্যে ট্রাই করে দেখানো সম্ভব নয়। আমি গুগলে আর গুগল স্কলার আর পাবমেড দুটোর মধ্যে একটু কম্পারিজন করে দেখাবো, এরপর অ্যাডভান্স সার্চ আর কিওয়ার্ড কিভাবে ইউজ করবো সেটা এখানেই দেখাবো। আচ্ছা, যেমন বলেছিলাম পাবমেড হচ্ছে শুধু লাইফ সায়েন্স, এখানে কিন্তু অন্য সাবজেক্ট পাওয়া। তো আমি লাইফ সায়েন্সে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সার্চ করছি। এখানে ওটার উপর এই পেপারগুলো আমরা খুলে পড়তে পারি, পড়ে ওগুলোকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি, লিখতেও পারি। অ্যাডভান্স সার্চ ছাড়াও এখানে কিছু ফিল্টার পাওয়া যায়, আমাদের কোন সময়ের পেপার দরকার, আমাদের কোন সময়ের পেপার দরকার আমরা সেইটা এখানে দেখতে পারি। আমাদের যদি বেশি নতুন পেপার দরকার তাহলে এগিয়ে দিতে পারবো এরকম। পাবলিকেশন ডেট এখান থেকে সিলেক্ট করা যায়, লাস্ট 1 ইয়ার, লাস্ট 5 ইয়ার, লাস্ট 10 ইয়ার। আমরা সবসময় চেষ্টা করবো খুব পুরোনো পেপার না নেওয়ার, আবার খুব নতুন পেপার গুলো কিন্তু আবার অ্যাভেলেবল থাকে না, মাঝামাঝি দেখবো। আমাদেরকে ওটা বুঝে কাজ করতে হবে, কোনটা আমরা পেপারও পেয়ে যাচ্ছি আবার যেটা মোটামুটি নতুন আছে, কোনটা টেক্সট অ্যাভেলেবল আছে, কোনটা টেক্সট অ্যাভেলেবল নেই, সেটার উপরেও সার্চ করা যেতে পারে। আমরা অ্যাবস্ট্রাক্ট যেটা থাকে, প্রথমে একটা জিস টাইপের লেখা থাকে গোটা পেপারটা, সেটা পরেও আমরা আইডিয়া পেতে পারি। তো শুধু অ্যাবস্ট্রাক্ট করতে পারি, যে পেপারগুলোর ফুল টেক্সট অ্যাভেলেবল নেই সেগুলোর, যেগুলোর ফুল টেক্সট অ্যাভেলেবল আছে সেগুলো তো পাবোই। এভাবে এখান থেকে সিলেক্ট করতে পারবো কি কি দরকার। আর্টিকেলের টাইপ, আর্টিকেল তো অনেক টাইপের হয়, আমরা কি চাইছি, এখানে এত রকমের আর্টিকেল টাইপ, এখান থেকে আমরা ফিল্টার আউট করতে পারি কি কি আর্টিকেল লাগবে, দিয়ে ফিল্টার দিলে আমরা আরেকটু ন্যারোড সার্চ পাবো। এগুলো অ্যাডভান্স সার্চ না, এগুলো জাস্ট সার্চ ফিল্টার। অ্যাডভান্স সার্চ আমি এর পরে দেখাচ্ছি। তো পিপিটি তে ফিরে যাব। আচ্ছা, এখানে আমি কিওয়ার্ডের ইম্পর্টেন্স বললাম। তো কিওয়ার্ড সম্পর্কে কি ধারণা, মানে কিওয়ার্ড কি বা কিভাবে ওটার ব্যবহার হতে পারে, আমি দু একজনের কাছে শুনতে চাইবো। সহজে খুঁজে পাওয়া যাবে সেগুলো কিওয়ার্ড। হ্যাঁ, তো মানে কিভাবে সিলেক্ট করব কিওয়ার্ড? ধরুন কম্পিউটার এডুকেশন যিনি বললেন, তো ওইটার উপর কিওয়ার্ড কি কি হতে পারে বলে মনে হয়? কম্পিউটার এডুকেশন হতে পারে, কম্পিউটার ডেটা অ্যানালাইসিস হতে পারে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হতে পারে, কম্পিউটার হার্ডওয়্যার হতে পারে। হ্যাঁ, মানে কম্পিউটার আর এডুকেশন এই দুটোর রিলেটেড যা যা ওয়ার্ড থাকতে পারে সেইগুলো হতে পারে। ম্যাম রিসেন্ট কিছু রিটেন দেখাবো। হ্যাঁ বলুন। রিসেন্ট টপিকের উপর কিছু দেখালে ভালো হতো। আচ্ছা, সাপোজ যদি কিছু হ্যাঁ দেখান। হ্যাঁ, আচ্ছা। এসআইআর তো কোনো রিসার্চের টপিক নয়, আমি এআই নিয়ে দেখা, হ্যাঁ আমি এইগুলো নিয়ে দেখাচ্ছি। এসআইআর তো একটা কারেন্ট অ্যাফেয়ার, যেটা আপনাদের নিউজ কন্টেন্ট রাইটিং এ লাগতে পারে, একাডেমিক্স ওটা হয়তো লাগবে না, ঠিক আছে। তো এবার কিওয়ার্ড অনেকগুলো পেলাম, অনেকগুলো কিওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে দিলে হবে না, ওগুলোকে ম্যানেজ করতে হবে। তো কিওয়ার্ড ম্যানেজের একটা স্ট্র্যাটেজি আছে যেটাকে আমরা বুলিয়ান অপারেটরস বলি। বুলিয়ান অপারেটরের 3টে এলিমেন্ট, অ্যান্ড, অর, নট।
বুলিয়ান অপারেটরের নামটা এসছে ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান জর্জ বুলের নামে। এখানে কেউ ম্যাথসের স্টুডেন্ট থাকলে তিনি হয়তো জানবেন, এটা প্রথমে অ্যালজেব্রাতে ইউজ করা হতো, বা ফিজিক্সেও আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেট এগুলো পড়েছি। এইখানে কিওয়ার্ড স্ট্র্যাটেজিতে বা যে কোনো কম্পিউটার সার্চ স্ট্র্যাটেজিতে এটা কিভাবে ইউজ করা হয়, ধরুন কম্পিউটার এডুকেশন। এবার যদি এইভাবে লেখা হয় কিওয়ার্ড গুলো, কম্পিউটার অ্যান্ড এডুকেশন অ্যান্ড স্টুডেন্ট অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, তার মানে অ্যান্ড মানে আমার কম্পিউটার ওয়ার্ডটাও চাই, এডুকেশন ওয়ার্ডটাও চাই। আমি কি এগুলো লিখে দেখাবো ওয়ার্ডে, তাহলে সুবিধা হবে? হ্যালো, হ্যাঁ, আসলে আমি তো স্ক্রিন শেয়ার করছি, মেসেজ করলে আমি মেসেজটা দেখতে পাবো না, আমাকে একটু মাইক অন করে বলবেন। হ্যাঁ, আমি লিখে দেখাচ্ছি। হ্যাঁ, এটার কিওয়ার্ড কি কি হতে পারে? এডুকেশন, কলেজ, এডুকেশন, ইন্ডাস্ট্রি, এগুলো যদি হয়, এবার যখন অ্যান্ড বুলিয়ান অপারেটর হিসেবে অ্যান্ডটা ইউজ করা হচ্ছে, আমি চাইছি একটা পেপারের মধ্যে কিওয়ার্ড হিসেবে কম্পিউটার থাকবে, অ্যান্ড এডুকেশন থাকবে, অ্যান্ড স্কুল থাকবে, অ্যান্ড কলেজ থাকবে, অ্যান্ড এডুকেশন ইন্ডাস্ট্রি থাকবে, অ্যান্ড স্টুডেন্টস থাকবে। যত আমার রিকোয়ারমেন্ট বাড়বে, পেপারের সার্চটা তত ন্যারো হবে। একটা পেপারে এতগুলো ওয়ার্ড নাও থাকতে পারে। যখন আমার সার্চ ন্যারো করার প্রয়োজন হবে, যখন আমি দেখছি অনেক পেয়ে যাচ্ছি, আমার এগুলো লাগবেই, এগুলো না হলে আমার কাজ হবে না, তখন আমি অ্যান্ড ইউজ করব। এর পরেরটা হচ্ছে অর। অর হচ্ছে রেজাল্টটাকে ব্রড করে। আমি ধরুন কম্পিউটার অর এডুকেশন, অর স্কুল, অর কলেজ, এটা অত বেশি দিলে কিছুই সার্চ আসবে না। কম্পিউটার এডুকেশন এরকম যদি দিই, মানে হয় কম্পিউটার ওয়ার্ডটা থাকতে হবে, নয় এডুকেশন ওয়ার্ডটা থাকতে হবে, নয় কম্পিউটার এডুকেশন ওয়ার্ডটা থাকতে হবে। এই সার্চ দিলে কি হবে, অর অর অর, আমার এটা চাই, নইলে ওটা চাই, নইলে আরেকটা চাই, একটা না একটা তো বেরিয়ে যাবে। তাহলে আমার কাছে অনেক পেপার আসবে। যখন আমার একটু ব্রড সার্চ করার থাকবে, তখন আমরা অর ইউজ করব। আমি পুরো দেখাবো আপনাদেরকে, আমি প্রথমে বলে দিচ্ছি। নট এক্সক্লুডস টার্ম, ধরুন কম্পিউটার এডুকেশনের মধ্যে কখনো কখনো আমি কম্পিউটার এডুকেশনটা স্কুল পারপাসে ইউজ করতে চাইছি একটু ছোটদের জন্য, ধরুন ওখানে ডেটা অ্যানালিসিস চলে আসছে বা কিছু বড় প্রোগ্রামিং চলে আসছে, সেগুলো আমি লাগবে না আমার স্কুল পারপাসে, তখন আমাকে কিছু বাদ দিতে হবে, তখন আমি নট দিয়ে ওগুলো লিখতে পারবো, নট ডেটা অ্যানালিসিস, নট আর কোটেশন মার্ক দিয়ে যখন লেখা হবে, মানে এক্সাক্ট ওইটাই চাই, ওই ফ্রেজটাই। ঠিক আছে, তো আমাদের সবগুলোতে অ্যাডভান্স সার্চের অপশন থাকে, ওটা দিয়ে অ্যাডভান্স সার্চ করা যায়। আমি গুগল স্কলারে ফার্স্টে করছি। গুগল স্কলারে আমাকে আলাদাভাবে অ্যান্ড অর নট এগুলো ইউজ করতে হয় না, এখানে রেডি করা আছে উইথ অল অফ দ্য ওয়ার্ডস, এটা মানে অ্যান্ড যে ওয়ার্ড গুলো আমার আছে উইথ দ্য এক্সাক্ট ফ্রেজ, মানে এক্সাক্ট যেটা লাগবে, কোটেশনের কথা যেটা বললাম,
এক্সাক্ট ওইটা লাগলে কোটেশনে ভরে আমি ওটা লিখতে পারবো। উইথ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ওয়ার্ডস, এটার মানে হচ্ছে অর, যে ওয়ার্ড গুলো লিখবো ওটার মধ্যে একটা লাগবে, আর উইদাউট দ্য ওয়ার্ডস মানে নট। ওকে, দ্য ওয়্যার মে মাই ওয়ার্ড অকার, ওয়ার্ডটা কোথায় থাকতে হবে? আর্টিকেলের ভেতরে যে কোনো জায়গায় থাকলেই হবে নাকি টাইটেলে থাকতে হবে? প্রথমে একটা সিলেক্ট করলে বেশি পেপার বেরোবে, পরেরটা সিলেক্ট করলে কম পেপার বেরোবে। টাইটেলে তো ওয়ার্ড থাকেই গোটা 10টা। তো আর অথর বাই পাবলিশড ইন, কারোর ডেট নিয়ে যদি কোনো থাকে তো ডেটটা দিতে পারবে। এই না, এটা ডেট নয়, পাবলিশড ইন হচ্ছে কোন জার্নালে পাবলিশ হয়েছে, জার্নালে যদি কোনো সিলেকশন থাকে। আর ডেটেড বিটুইনে এখানে ডেট দিতে পারবে, দুটো সাল দিতে পারবে, আর এখানে অথরের নাম দিতে পারবে। এগুলো দিলেও হয়, না দিলেও হয়। ওয়ার্ড কিওয়ার্ড সার্চ এই ওপরেরটা। তো আমি যদি অ্যান্টিবায়োটিক, আমি সার্চ করতে চাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে, তাহলে ওখানে আমি তো দিতে পারবো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া। এই তিনটেই দিয়ে আমি যদি টাইটেলে চাই, এখানে আমি অনেক বেশি ওয়ার্ড দিতে পারবো। অ্যান্টিবায়োটিক সেকেন্ডটা কি করবেন, মানে সেকেন্ডটা খালি একটাই দিলেন? আমি একাধিকও দিতে পারি, মানে অ্যান্টিবায়োটিক মানে এইটাই থাকতে হবে এক্সাক্ট, তার জন্য আমি দিতে পারি। আমি ব্যাকটেরিয়া দিতে পারি, রেজিস্ট্যান্স দিতে পারি। এখানে আমি পুরো একটা ফ্রেজ দিতে পারি, একটা পুরো লাইন দিতে পারি যেটা কোটেশনে। এবার যেহেতু কোটেশনে থাকবে, একটা কমা ফুল স্টপ ও যদি আলাদা থাকে আমার পেপারটাতে, পেপারটা কিন্তু আসবে না। তার জন্য আমি এখানে কম দিয়েছি। আমি বেশি দিয়ে দেখি আসে কিনা, তারপর আমি কম দেবো আবার। এইটাই যেমন উইথ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ওয়ার্ডস, এখানে আমি অনেকগুলো ওয়ার্ড দিতে পারি। এখন মানে এর মধ্যে যে কোনো একটা থাকলেই পেপারটা দেখাবে। ডায়াগনোসিস দিলাম বেশ কয়েকটা। উইদাউট দ্য ওয়ার্ডস আমি এবার ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক নিয়ে সার্চ করছি, তো আমি ফাঙ্গাস বাদ দিয়ে দেবো। ওকে, ফার্স্টে এনিওয়ার ইন দ্য আর্টিকেলে সার্চ করবো, আর্টিকেলের মধ্যে যে কোনো জায়গায় থাকলেই হবে। ওটা পেয়ে গেলে টাইটেলে সার্চ করবো, কটা টাইটেলে আছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যে ওয়ার্ডগুলো আমি সার্চ দিয়েছি ওগুলো ইয়ে হয়ে আছে, ওগুলো বোল্ড। ব্যাকটেরিয়া, ডায়াগনোসিস, যেমন ডায়াগনোসিসটাকে ডায়াগনস্টিক করে দিয়েছে, কারণ আমি কোটেশনে দিইনি। কোটেশনে দিলে কিন্তু ওইটাই চাই। ওগুলো নিশ্চয়ই পেপারের ভেতরে আছে, আমি যেগুলো কোটেশনে দিয়েছি তার জন্য এখানে দেখাচ্ছে। অনেকগুলো পেপার বেরোলো, এখনো অনেকগুলো পেজ আছে চেঞ্জ করে করে। ঠিক আছে, এবার যদি আমি টাইটেলে সার্চ করি, টাইটেলে সার্চ করলে নিশ্চয়ই কম বেরোবে, সবকটা টাইটেলে এতগুলো ওয়ার্ড থাকবে না। বেরাচ্ছে না টাইটেলে। আমি একটু কমিয়ে চেষ্টা করি আবার। এটাকে বড় হাতের করে চেষ্টা করি, তাও বেরাচ্ছে না। ঠিক উচিত। বলেছি অ্যান্টিবায়োটিক অর রেজিস্ট্যান্স অর ব্যাকটেরিয়া অর ডিজিজ, এখানে ওপরে ওয়ার্ড একটাই ছিল। অ্যান্টিবায়োটিক আছে, যখন রেজিস্ট্যান্স থাকবে অ্যান্টিবায়োটিক অ্যান্ড রেজিস্ট্যান্ট অ্যান্ড ব্যাকটেরিয়া অ্যান্ড ডিজিজও আসবে। যখন আমি
লিখে দেবো বাকিগুলো। আর এটা আমি পাবমেডে করে দেখাচ্ছি। PubMed advanced। এখানে সার্চের প্রসেসটা একটু আলাদা। এখানে আমি ফিল্টার দিতে পারবো, অল ফিল্ড, অথর, ফার্স্ট অথর, লাস্ট অথর, কোন বুকে পাবলিশ হয়েছে বা কোন জার্নালে পাবলিশ হয়েছে, ডেট, পাবলিকেশনের ডেট, এডিটর, ফিল্টার, জার্নাল, লোকেশন, অনেক পাবলিশার, অনেক কিছু দিয়ে, টাইটেল অর অ্যাবস্ট্রাক্ট, টেক্সট ওয়ার্ড, এভাবে। তো ফার্স্ট আমি টার্মগুলো যখন দেবো তখন অল ফিল্ডসই থাকবে। এখানে তোমাকে লাইসেন্সের টার্মই দিতে হবে। অ্যান্টিবায়োটিক, এটা যখন দিলাম আমি অ্যাড টিপবো, কোয়ারি বক্স ওটা অ্যাড হতে থাকবে। এবার দেখো ভুল এগুলো চলে এসছে। অ্যান্ড অর নট এর পরের গুলো আমি কি দিতে চাই? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অ্যান্ড ব্যাকটেরিয়া and let's see. এবার আমি ইয়ে ছাড়া আবার যদি ডেট দিতে চাই, পাবলিকেশন ডেট, এটা অর হতে পারে, অ্যান্ড হতে পারে। আমার যদি ওটা খুব ইম্পর্টেন্ট না হয় আমি অর করতে পারি, আর আমার যদি এটা দরকার হয় তখন আমি অ্যান্ডই করবো। আর কি দিতে পারি এখানে? কোথায় চাই আমার? টাইটেলে চাই বা টাইটেল অর অ্যাবস্ট্রাক্টে চাই বা টেক্সটে চাই? প্রথমে আমি টাইটেল অর অ্যাবস্ট্রাক্টে দিলাম। সার্ভিসে দেখছি কি আসছে। 2020 থেকে 26-এর মধ্যে যে পেপারগুলো আছে আমি সেগুলো দিয়েছি। রেজিস্ট্যান্ট, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। ওকে, এবার আমি অন্য টপিকের উপর সার্চ করে দেখাচ্ছি। সবাইকার হয়তো লাইফ সায়েন্স ভালো লাগবে না, আমি কিছু জেনারেল টপিকের উপর সার্চ করে দেখাচ্ছি। আচ্ছা, একটা টপিক বলছি আমি, আপনারা বলবেন আমি কি লিখবো। এটার কিওয়ার্ড কি হতে পারে বলুন কি? সোশ্যাল মিডিয়া আর মেন্টাল হেলথ তো বলার দরকার নেই আলাদা করে, ওটা ছাড়া আর কি হতে পারে? হ্যালো, বলুন। সাইকোলজি। হুম, Addiction of social media.
কিওয়ার্ডে শুধু ওয়ার্ড দেবো আমরা, পুরো লাইন দেবো না। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া তো আছে, অ্যাডিকশন দিলাম। আর কি হতে পারে? অ্যাংজাইটি, অ্যাংজাইটি, ডিপ্রেশন। lack of concentration, dopamine, এগুলো দিয়ে আমরা সার্চ করে দেখবো। এই সার্চটা আমরা কম্বিনেশন করে করে করবো। এতগুলো যদি একসাথে বসিয়ে দিই আমরা কিন্তু পেপার না পেতেও পারি। এভাবে কম্বিনেশন করবো, সোশ্যাল মিডিয়া অ্যান্ড সাইকোলজি, মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাডিকশন। এইভাবে সার্চ করলে আমরা অনেক রকমের পেপারের কম্বিনেশন পাবো। তো আমি গুগল স্কলারে যাচ্ছি। মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোলজি দিচ্ছি। সোশ্যাল মিডিয়া, সাইকোলজি, যেটা দিয়েছিলাম একদম সেটাকেই ধরে বসিয়ে দিয়েছি, মানে ওই নামেরই পেপার আছে 2023-এর। সোশ্যাল মিডিয়া, সাইকোলজি, মেন্টাল হেলথ, সোশ্যাল মিডিয়া, সাইকোলজি, মেন্টাল হেলথ। এবার আমি ধরুন এই টপিকের উপরে রিসার্চ করছি, কিন্তু রিসার্চটা একটু ডিপ্রেশন ঘেঁষা যায় আমার কাছে। ডিপ্রেশন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। এর মধ্যে আমি ডিপ্রেশন অ্যাড করে দেখে আসছি কিনা। এর মধ্যে ডিপ্রেশন অ্যাড করলে আসছে না, তো টেক্সটে ডিপ্রেশন আছে নাকি আমি দেখবো আবার। টেক্সটে আছে, টাইটেলেও আছে, কিন্তু ওটা দেয়নি তখন কোনো কারণে। সোশ্যাল মিডিয়া, ওকে, ওখানে মেন্টাল হেলথটা নেই তার জন্য দেয়নি। যদি অরে দিতাম তাহলে কিন্তু চলে আসতো সোশ্যাল মিডিয়া, ডিপ্রেশন, সাইকোলজি। এবার আর কি দিয়েছিলাম আমি কিওয়ার্ড? এবার যদি আমি চাই ডোপামিন নিয়ে ওখানে কিছু বলা থাকুক, আমি সার্চটা আবার একটু ঘোরাবো। আর যা যা কিওয়ার্ড আছে সবগুলো আমি অরে দিয়ে দিতে পারি। অরে দিলে তো অসুবিধা নেই। Okay. Anybody in the article? যে রিসার্চ গুলোতে ডোপামিনের উল্লেখ আছে সেইগুলো পাবো, মানে আমি রিসার্চটা যেইভাবে করতে চাইছি আমি সেইভাবে এটাকে মোল্ড করতে পারবো। আচ্ছা, তো ইন্টারেস্টিং লাগছে নিশ্চয় সবাইকার এই পার্টটা? একটু রেসপন্স চাইবো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। ওকে, তো আরো অনেক টপিক আছে, আরো সাইটও আছে যেগুলো পিপিটিতে দেওয়া আছে। আপনারা এটা একটু পারলে নোট করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন, যাতে আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করতে পারেন। আমাকে এগাতে হবে, আমার তো বাকি স্লাইড আছে, টাইম অনেকটা এগিয়ে গেছে, আমি এটা থেকে আবার এগাবো। পার করবো? নিয়ে নিয়েছেন? হ্যাঁ ম্যাম, নিয়ে নিয়েছি। ওকে, তো কিওয়ার্ড স্ট্র্যাটেজিটা তো আমরা ডিটেলসে আলোচনা করলাম, ডেমো দিয়েও দেখালাম। এবার পেপারটা পেয়ে গেলাম। পেপার যথেষ্ট কঠিন হয়, যারা পড়েছে তারা জানবে। আমরাও যখন ছোট ছিলাম, প্রথম সায়েন্স পড়ছিলাম, পেপার দেখলেই ভয় লাগতো, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আমাদের স্যারেরাই শিখিয়েছিল। পরে রিসার্চে আসার পর বা কন্টেন্ট রাইটিং এর কোর্স আমিও করেছি, ওখানে শিখেছি কি করে সহজে পড়ে নিতে পারবো। কঠিনটা জিনিসটা সারাদিন ধরে একটা পেপার নিয়ে বসে থাকলে তো হবে না। আমরা একদিনে একটা কাজ করব, তো আমাদের প্রচুর পেপার ঘাঁটতে হবে। তো টাইটেলটা দেখে আমরা বুঝে যাবো আমাদের কি প্রয়োজন।
অ্যাবস্ট্রাক্টটা পড়ে নেবো, অ্যাবস্ট্রাক্টটা পড়লে মেন আইডিয়াটা বুঝে যাবো। অ্যাবস্ট্রাক্টটা পড়ে মেথডস আমাদের যাওয়ার দরকার নেই। পেপারের স্ট্রাকচার যারা জানে তারা তো জানে, যারা জানে না তাদের জন্য বলছি। পেপারে প্রথমে ইন্ট্রোডাকশন থাকে, মানে অ্যাবস্ট্রাক্ট তো ফার্স্টে থাকে, তারপরে ইন্ট্রোডাকশন থাকে, তারপরে মেথডস থাকে, তারপরে ফাইন্ডিংস থাকে, কনক্লুশন থাকে। তো আমরা যেহেতু শুধু লেখার জন্য করছি, মেথডসটা করে লাভ না, আমরা ওই মেথডস ফলো করবো না। ইন্ট্রোডাকশনও খুব ডিটেলসে পড়বো না, ইন্ট্রোডাকশনের থিমটা কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট থেকেই পেয়ে যাবো। তো কোনটায় চলে যাবো, কি ফাইন্ডিংস এ চলে যাবো। ফাইন্ডিংস গুলো আমরা দেখে নেবো, ফাইন্ডিংস থেকে ইম্পর্টেন্ট ডেটা যেগুলো পাচ্ছি সেগুলো নোট করে নেওয়ার চেষ্টা করবো, নোট করে নেবো বা লেখার সময় হাইলাইট করে নেবো, যা প্রয়োজন তাই করে নেবো। ওখান থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট বোঝার চেষ্টা করব, আর সোর্স ইনফরমেশন সবসময় নিয়ে রাখবো, কারণ সাইটেশন ছাড়া একাডেমিক পেপার হয় না। এটা একটা সহজ আমি ওয়ার্কফ্লো দিলাম, আমি জানি আমার বলে দেওয়াতে কিছু হয় না, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, আমি জাস্ট প্রসেসটা বলতে পারি। তাতেও প্রথম দিকে কঠিনই মনে হবে সবাইকে, ওটা করতে করতে কিন্তু কঠিন নয়, ব্যাপারটা সহজ। এবার ওই যে দেখালাম সোর্স সব, আমাকে তো ইভ্যালুয়েট করতে হবে কোন সোর্সটা ঠিক কোন সোর্সটা ভুল। সব পেপারও যে খুব ভালো হবে তা নয়, আমাদেরকে একটু দেখে নিতে হবে কোন পেপার ভালো কোন পেপার খারাপ। তো জার্নাল রেপুটেশন প্রত্যেকটা পেপার আর সার্চটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, প্রত্যেকটা পেপার সার্চ করলে এই যে জার্নালের নামটাও বেরিয়ে যায়, এরাস জার্নাল অফ মেডিকেল রিসার্চ, এরকম পেপারে জার্নালের নাম আমরা পেয়ে যাব। তো জার্নালটা আমরা একটু গুগল করে দেখে নিতে পারি জার্নালটা জেনুইন কিনা, ঠিকঠাক কিনা। তারপরে পাবলিকেশন ইয়ার দেখে নেবো, আমরা একটা 100 বছর আগেকার পেপার দিয়ে লিখতে পারি না, তারপরে রিসার্চ প্রচুর পেরিয়ে গেছে। আমি আগেও বললাম খুব নতুন পেপারে সবসময় অ্যাভেলেবিলিটি থাকে না আমাদের কাছে, আবার খুব পুরোনো পেপারও আমরা ইউজ করতে পারি না। পেপারের খুললে সাইটেশনও দেখা যাবে, সাইটেশন কোনটার বেশি কোনটার কম দেখে নিতে হবে, কোন ইনস্টিটিউটটার অ্যাফিলিয়েটেড সেটা দেখে নিতে হবে, এগুলো দেখে তবে আমরা পেপার নেবো, আমরা কিন্তু যে কোনো পেপার নিয়ে নিতে পারি না। এবার রিসার্চে সাধারণত যারা নতুন এসছে তারা কি ধরনের ভুল করতে পারে, প্রথমে যেটার জন্য আমি আগে সাবধান করে দিলাম, আনরিলায়েবল সোর্স ইউজ করতে পারে। কিওয়ার্ড সিলেকশন ভুল করলে আমরা ভালো রিসোর্স পাবো না, ভালো রিসোর্স না পেলে আমাদের পড়াটা ভালো হবে না, তো ভালো রেজাল্টও আসবে না। সোর্স ক্রেডিবিলিটি ভালো করে দেখে নিতে হবে। প্ল্যাগিয়ারিজম, আচ্ছা প্ল্যাগিয়ারিজম সম্পর্কে আইডিয়া আছে আপনাদের কারো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, আমার কাছে আমার নেক্সট স্লাইড আছে, প্ল্যাগিয়ারিজম সম্পর্কে আমি ডিটেলসে বুঝিয়ে দেবো আপনাদেরকে। সাইটেশন, ওই রেফারেন্স দিতে হবে, রেফারেন্স একটা বড় জায়গা যেটা আলাদা করে ক্লাস হবে। আজকে আমি জাস্ট রেফারেন্স বলে রাখছি, মানেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আপনাকে কিছু একটা বললাম, আমি তো র্যান্ডম বলে দেবো না, আমি বলবো আমি এই বইটা থেকে পড়েছি, এই জায়গাটা থেকে জেনেছি, যেটা একটা রিলায়েবল সোর্স। হঠাৎ করে তো কিছু একটা একাডেমিক জায়গায় লিখে দেওয়া যায় না। আর রিসার্চ নোটের পোর অর্গানাইজেশন, ঠিকঠাক করে অর্গানাইজ না করলে কিন্তু ঠিক করে নামাতে পারবো না। প্ল্যাগিয়ারিজম মানে সহজ কথায় হচ্ছে চুরি। আমার একটা কাজ পাবলিশ হয়ে আছে, আপনি সেটাকে টুকে লিখে দিলেন। এবার আপনারা বলবেন যে লিটারেচার রিভিউ মানে তো ওটাই, অন্য কেউ লিখেছে সেটা দেখে লেখা। অবশ্যই ওটা, কিন্তু আইডিয়াটা নিয়ে সেটাকে নতুন করে লেখা। Plagiarism is using someone else's ideas, words or work without proper credit. আমি কারোর কাজটা কিন্তু ইউজ করতে পারি, আইডিয়াটাও ইউজ করতে পারি ক্রেডিট দিয়ে, ওয়ার্ড কিন্তু আমি ক্রেডিট দিয়েও ইউজ করতে পারি না। আমার একটা লেখা পাবলিশ হয়েছে, আপনি সেটাকে ধরে কপি পেস্ট করে আবার পাবলিশ করে আমাকে ক্রেডিট দিয়ে দিলেন, এটা কিন্তু হবে না। আইডিয়াটা আমি নিতে পারি, কাজটা নিয়ে সেটার মানে কাজ, আমি হয়তো একটা এক্সপেরিমেন্ট করেছি বা একটা সার্ভে করেছি, সেইটার রেজাল্টটা নিয়ে আপনি সামনে কিছু আরো কাজ এগাতে পারেন, আরো কিছু চিন্তা ভাবনা আপনার লিখতে পারেন, আমাকে ক্রেডিট দিলে আপনি লিখতে পারেন অবশ্যই, কিন্তু আমার লেখাটা কপি পেস্ট কখনো করতে পারেন না। এইগুলো প্ল্যাগিয়ারিজমের মধ্যে পড়ে। তো প্ল্যাগিয়ারিজম কি কি ধরনের হয়? ডাইরেক্ট প্ল্যাগিয়ারিজম, যেটা বললাম ওয়ার্ড টু ওয়ার্ড ধরে কপি করে দেওয়া।
from a source without citations. যদিও citation দিলেও word to word plagiarism করা যায় না। Paraphrasing plagiarism আইডিয়াটা নিয়ে ইউজ করা কিন্তু সাইট না করা, আইডিয়া নিয়ে সাইট করে যদি লেখাটা চেঞ্জ করে ইউজ করা যায় ওটা কিন্তু প্ল্যাগিয়ারিজম নয়। যদি ইউজ করে সাইট না করা হয় তাহলে সেটা প্ল্যাগিয়ারিজম। সেলফ প্ল্যাগিয়ারিজম, আপনার একটা লেখা পাবলিশ হয়ে গেছে অলরেডি, আপনি সেটাকে আবার দ্বিতীয়বার পাবলিশ করার চেষ্টা করছেন, নিজের কাজও কিন্তু নিজে ইউজ করতে পারবেন না। যখন পাবলিশ হয়ে গেল ওটা কিন্তু পাবলিশ, ওটার আপনার থাকলো না। আর মোজাইক প্ল্যাগিয়ারিজম হচ্ছে একটু এখান থেকে একটু নিলাম, ওখান থেকে একটু নিলাম, সবকিছু নিয়ে মিলে মিশে আমি একটা নতুন কিছু বানালাম, কিন্তু রেফারেন্স দিলাম না, আমি ওদেরকে সাইট করলাম না, তাহলেও সেটা প্ল্যাগিয়ারিজম। এবারে তো প্ল্যাগিয়ারিজম হয়েছে করে না, আমি কোথাও থেকে ঢুকে নিলাম, কেউ যে যারা রিভিউ করবে তারা কিভাবে জানবে? প্ল্যাগিয়ারিজম চেকের কিন্তু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে তো পুরো ডেটাবেস থাকে, সবকিছু থাকে যা যা পাবলিশ হয়েছে, ওরা পুরো ওয়েব থেকে চেক করে আপনার লেখার সাথে মেলাবে, সেটা যদি মানে লেভেলের নিচে হয় তবেই সেই লেখাটা পাবলিশ হবে। প্ল্যাগিয়ারিজম কখনো 0% হতে পারে না, এত লেখা পাবলিশ হচ্ছে, একটা সফটওয়্যার কি করে, মানে সফটওয়্যার তো সফটওয়্যার, সেটা মানুষ নয়, কিছু কিছু মিলেই যাবে। তার জন্য সাধারণত একাডেমিক জায়গায়, আমি সবটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, বেশিরভাগ একাডেমিক জায়গায় ইনক্লুডিং আওয়ার পিএইচডি রিসার্চ থিসিস 10% প্ল্যাগিয়ারিজম অ্যালাউড থাকে। 10% উপরে হলে আমাদেরকে আবার চেঞ্জ করতে হয় লেখা, সব জায়গাতে ওরকম থাকে। তো এবার আমরা তো দেখে লিখবো রিভিউ পেপার বা যা রিসার্চ করবো লিটারেচার, তো দেখে লিখে কিভাবে প্ল্যাগিয়ারিজম অ্যাভয়েড করবো। লেখাটা ওই চেঞ্জ করে লিখতে হবে, প্রপারলি প্যারাফ্রেজ করে নিয়ে প্যারাফ্রেজ করে লিখে ওকে রেফার করতে হবে যে ওর আইডিয়াটা নিয়ে আমি লিখছি। ঠিকঠাক সাইটেশন দিতে হবে, যেগুলো মেন টোকা থাকবে লেখা একদম ডাইরেক্ট, ওটা না করাই ভালো। এখানে বলা হচ্ছে কিন্তু ওটা না করাই ভালো, আমি বলবো কোটেশন মার্কস দিয়ে তুলতে হবে, রেফারেন্স লিস্ট ঠিকঠাক করতে হবে, আর প্ল্যাগিয়ারিজম চেকিং টুলস ইউজ করতে হবে। প্ল্যাগিয়ারিজম চেকিং টুল কিন্তু পেড টুল সবসময়, ওটা সব জায়গা থেকে প্রোভাইড করা হয়, আমাদের যেমন ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হয়। আপনারা যদি কোনো কোম্পানির হয়ে একাডেমিক রাইটিং করে, সেই কোম্পানি প্রোভাইড করবে, তো কোনো লেখা ছাড়ার আগে ওটা চেক করেই ছাড়া হয়। আর একজন ভালো কন্টেন্ট রাইটারের লেখাতে কিন্তু প্ল্যাগিয়ারিজম আসবে না, আপনারা প্রথম লিখলে 2-1 বার আসবে, পরেও যদি আপনি কোনো কোম্পানিতে চাকরি করছেন সেখানে বারবার লেখা প্ল্যাগিয়ারাইজড হয়, ওটা কিন্তু একটা বাজে ইম্প্যাক্ট। 1-2 বার এলেই তো বুঝে যেতে হবে যে কিভাবে করলে আসবে না। ওকে, এবার হট টপিক এখনকার এআই, ওটা নিয়ে তো বলতেই হয়। যেখানে আমি কমন মিস্টেকস বললাম, আমি লিখতে ভুলে গেছি, এআই জেনারেটেড টেক্সট। এআই আইডিয়া নেওয়ার জন্য আছে, কিন্তু এআই কিন্তু লিখে দেওয়ার জন্য নেই। আমি এখন যদি চ্যাটজিপিটি কে বলি আমার এই টপিকটা, আমাকে একটা পেপার লিখে দাও, ও কিন্তু লিখে দেবে। এখন রিসেন্টে এটা হয়েছে, আগে ছিল না, এখন কিন্তু প্ল্যাগিয়ারিজম চেকের যেমন টুল আছে, এআই চেকেরও টুল আছে, আর এআই অ্যালাউড 0%, 1% এআই হলো পেপার ক্যান্সেল। তো এআই আমরা কিভাবে ইউজ করতে পারি? জেনারেল রিসার্চ আইডিয়া ইউজ করতে পারি, কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি, সামারি নিতে পারি। এই যে এত পেপার পড়তে হয়, আমরা কিছু পেপার ওখানে আপলোড করলে ওরা সামারাইজ করে দেয়, মানে চ্যাটজিপিটির সাথে আমরা আলোচনা করতে পারি, ওকে কিন্তু কখনো বলতে পারি না যে লিখে দাও, ও লিখে দিলে কিন্তু হবে না, ওই লেখাটাও এআই ডিটেক্টর টুলে ধরা পড়ে যাবে আর গেল। বাকি এলিসিট বলে একটা সফটওয়্যার আছে রিসার্চ পেপার খোঁজার জন্য, কনসেনসাস একটা সফটওয়্যার আছে, সায়েন্টিফিক স্টাডি বেসড এভিডেন্স বেসড আনসার, এটা চ্যাটজিপিটির মতো না, সায়েন্টিফিক স্টাডি চ্যাট করার জন্য। সাইট আছে, এটা সাইটেশনের জন্য। তো এইগুলোর কিছু কিছু পেড হয়, কিছু কিছু ফ্রি হয়। তো চ্যাটজিপিটি ইউ ক্যান অলওয়েজ ইউজ ফর দিস অনলি, নট ফর রাইটিং এর জন্য চ্যাটজিপিটি ইউজ করলে কিন্তু কোম্পানি থেকে পরের দিনই বার করে দেবে, আমাদের একাডেমিক্সে চেঞ্জ করতে দেবে, কোম্পানিতে কিন্তু কোনো কথা শুনবে না। ওকে, তো এটাই ছিল। তো দ্যাটস কনক্লুশন। হাই কোয়ালিটি একাডেমিক রাইটিং এর জন্য এফেক্টিভ রিসার্চ সব থেকে ইম্পর্টেন্ট, ক্লিয়ার কিওয়ার্ডস ইউজিং ইম্পর্টেন্ট, স্ট্রং লিটারেচার রিভিউ ইম্পর্টেন্ট, অর্গানাইজেশন ইম্পর্টেন্ট, আর অ্যাভয়েড প্ল্যাগিয়ারিজম এলে কিন্তু সেটা হাই কোয়ালিটি রিসার্চ নয়। ওকে,
তো বলুন আপনাদের আর কি এবার ডাউট আছে, আমরা একটু আলোচনা করি, কে কি বুঝলেন কে কি বুঝলেন না, কাউকে আরো কিছু দ্বিতীয়বার যদি দেখিয়ে দিতে হয়। ম্যাম, ধরুন কোনো একটা টপিক, সেটা সম্পর্কে হুম। তো অনেকগুলো সাইট থেকে আসছে, তো আমি কি করে সিলেক্ট করবো যে আমি কোনটা নেব বা কোনটা নেব না? আর একবার বলুন, কি আসছে অনেক? মানে হয়তো ওই অ্যান্টিবায়োটিক নিয়ে যদি হয়, তো ওরকম তো হ্যাঁ অনেকগুলো হ্যাঁ পেপার আসছে, তো আমি হ্যাঁ কোন হ্যাঁ হ্যাঁ পেপারটা নেবো বা কোনটা নেব না, এটা আমি কি করে ডিসাইড করবো? ওই যে ফার্স্ট হচ্ছে আপনার যেটা দরকার। এবার অ্যান্টিবায়োটিক, ধরুন টপিকটা আছে ফিভারের জন্য অ্যান্টিবায়োটিক বা টাইফয়েডের জন্য অ্যান্টিবায়োটিক, ওইভাবে কি কিওয়ার্ড নিয়ে ন্যারো করতে পারি আমরা সার্চটা। যদি টপিকটা শুধুই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আছে, আমি দেখাই আমার তাহলে গভর্নমেন্টের পেজটা। হুম। প্রথমে আমরা সালটা দেখবো, যেটা বললাম অনেক বেশি পুরনো পেপার নেওয়ার খুব একটা প্রয়োজন নেই, একটু নতুন নেবো। যে পেপারটা আমার টপিকের সাথে অ্যালাইন করবে সেইটা নেবো। কোনটা ফ্রিতে অ্যাভেলেবেল আছে সেইটা দেখতে হবে, ফ্রিতে অ্যাভেলেবেল না থাকলে আমরা নিতে পারবো না ওটা চাইলেও। এগুলোই দেখতে হবে, এগুলো দেখলে অনেকটা ন্যারো ডাউন হবে। সব থেকে ভালো উপায় ন্যারো ডাউন করার আমি যেটা দেখালাম, যে কম্বিনেশন ইউজ করে করে কমিয়ে নেওয়া সার্চটাকে, সেটা সব থেকে ভালো রেজাল্টটা পাওয়া যায়। ওকে, আর বলুন। ম্যাম বলছি আমি একটা প্রথম কিছুটা ক্লাস করতে পারিনি, মানে এটা কি আমাদের ওই মানে অ্যাপে দেওয়া হবে ক্লাসটা রেকর্ডেড? আহ, রেকর্ডেড এটা একটু অ্যাডমিন টিম থেকে বলতে পারবে, এটা আমি ঠিক বলতে পারছি না। আপনারা একটু গ্রুপে জেনে নেবেন ব্যাপারটা, আপনাদের তো গ্রুপ আছে। হুম হুম হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ক্লাসের রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন, আমরা গ্রুপের ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আর বিদ্যাসুর অ্যাপে পেয়ে যাবেন। এটা রেকর্ডিং হচ্ছে ক্লাসটা। ঠিক আছে ঠিক আছে। আর বলুন কার কি প্রশ্ন। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কিওয়ার্ড প্র্যাকটিস করতে, আপনারা যদি আমাকে বলেন টপিক কিওয়ার্ড, আমি ওটা আর একবার করতে পারি, তাহলে সবাই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে মোস্টলি কোন টপিকের উপরে বা কোন সাবজেক্টের উপরে বেশি একাডেমিক কন্টেন্টের একাডেমিক কন্টেন্ট রাইটিং এ কাজ বেশি আসে হচ্ছে মার্কেটিং, বিজনেস, এগুলোর উপরে। সেটা শুনে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আমি নিজে মাইক্রোবায়োলজি স্টুডেন্টের কাজ করেছি, অনেক বেশি করেছি। ওগুলো খুব সহজ হয়। আর যেগুলো টপিক বেসড থাকে, লাইফ সায়েন্সের উপর থাকে, নার্সিং এর উপর থাকে, ফিজিক্স সিরিজ থাকে, ওগুলো সাধারণত অন্যরা পারে না করতে, ওগুলো যার যা সাবজেক্ট তাই দেওয়া হয়। আর মার্কেটিং অ্যানালিসিস এইগুলো, এগুলোর কিছু মেথড আছে যেগুলো আমি আপনাদের শিখিয়ে দেবো পরবর্তী ক্লাসে। তো ওইগুলো ভালো, ওগুলোই বেশি আসে আর ওগুলোতেই কাজ বেশি হয়। আমাদের একাডেমিক কন্টেন্ট রাইটিং এর কাজটা আসে কোথা থেকে, একটা কোয়েশ্চেন আসবে। তো এটা হচ্ছে ফরেন ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা মাস্টার্স করছে, তাদের একটা বড় অ্যাসাইনমেন্ট থাকে। সাধারণত সেই অ্যাসাইনমেন্টটা ওরা বিভিন্ন এজেন্সিকে দেয় করতে। আর এইটা নাকি মনে করা হয় ইন্ডিয়ানদের ইংলিশ খুব ভালো, মানে তারা বিদেশি মানে ইংলিশ ভালো তা তো নয়, বিদেশের সব দেশে তো ইংলিশ চলে না। তো ইন্ডিয়াতে এই কাজ খুব বেশি আসে বিভিন্ন এজেন্সির কাছে, আর সেই এজেন্সিরা আবার পাঠায়, বা ফ্রিল্যান্সার যার কাছে কাজ নেই তাদের কাছে পাঠায়, এইভাবে কাজটা আসে। আর সেখানে ওই এমবিএ এর প্রজেক্ট বেশি আসে যতদূর আমি জানি। তো সেখানে বিজনেস ম্যানেজমেন্ট এইগুলো, আর সাবজেক্ট বেসড গুলো সাবজেক্টের ওপরেই হয়, যার যা সাবজেক্ট তাকেই দেওয়া হয়। আর কারোর কোনো প্রশ্ন?
আর কারো কোনো প্রশ্ন? তাহলে কি আমি ক্লাসটা শেষ করব? আমাকে জানাবেন একটু অ্যাডমিন টিম থেকে। হ্যাঁ, কিছু বলবেন আপনি? ম্যাম আজকে ক্লাসটা কি খালি অনলি ফর রিসার্চের উপর কিছু, না আমরা কি ধরনের কন্টেন্ট কোথায় খুঁজে পাবো এরকম কিসের উপর ক্লাস করছে? আজকের টপিকটা ছিল রিসার্চ, কিভাবে আমরা রিসার্চ করবো এইটুকুই। কন্টেন্ট খুঁজে বার করাটাই তো রিসার্চ করে বার করা, কন্টেন্ট লেখার উপর আমি আজকে কিচ্ছু বলিনি কিভাবে কি লিখবো, আমি শুধু কিভাবে খুঁজে বার করবো সেটা বলেছি। আমরা কি যে কোনো বিষয় রিসার্চ এইখান থেকে করতে পারি? হ্যাঁ, আপনি কি প্রথম থেকে ছিলেন না? না আমি ছিলাম, তার জিজ্ঞাসা করছি। ওকে, আমি রিসার্চের বিভিন্ন সাইটগুলোর কথা বললাম, এক একটা কিছুগুলো সায়েন্সের জন্য, কিছুগুলো সবকিছুর জন্য। আমি আরেকবার দেখাচ্ছি আপনাকে ওটা। যেমন গুগল স্কলার সবকিছু পাওয়া যায়। পাবমেড এর ফুল ফর্ম পাবলিক মেডিসিন। পাবমেডে শুধু লাইফ সায়েন্স পাওয়া যায়। স্কোপাসে সব পাওয়া যায়। ওয়েব অফ সায়েন্সে শুধু সায়েন্স পাওয়া যায়। জাস্টরে কালচার, হিস্ট্রি, লিটারেচার এইগুলো পাওয়া যায়। আর সায়েন্স ডাইরেক্টে সায়েন্স পাওয়া যায়। আমি আজকে গুগল স্কলার আর পাবমেড এর মধ্যে কম্পারিজন করে দেখিয়েছি, ওটার কিওয়ার্ড দিয়ে দেখিয়েছি। বাকি পরে পরে যখন ক্লাস হবে আমি আস্তে আস্তে সবগুলোই দেখাতে থাকবো। এইটাই তো, প্রথমেরটাই সবকিছু দেখা যায়, পাবমেডে লাইফ সায়েন্স দেখা যায়, স্কোপাসে সব দেখা যায়, ওয়েব অফ সায়েন্সে সায়েন্স, এইখানে কালচার, লিটারেচার, হিস্ট্রি, সায়েন্স ডাইরেক্টে সায়েন্স। ওকে ম্যাম নেক্সট ক্লাসে কি আপনি দেখাবেন একটু যদি বলেন? নেক্সট ক্লাসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বিদ্যাশ্রীর পক্ষ থেকে। নেক্সট ক্লাস কি বুধবার দিন হবে না শনিবার করে? ওগুলো অ্যাডমিন টিম থেকে জানিয়ে দেওয়া হবে। আমাকে আজকে টপিকটার উপর একটু কোয়েশ্চেন করবেন, যাদের কোয়েশ্চেন। ম্যাম আপনি তো বললেন মার্কেটিং নিয়ে কাজ করেছেন, তো হ্যাঁ। মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড সার্চ নিয়ে যদি একটুখানি আর কি ডেমো দেন। ওকে, ঠিক আছে, রাখছি। গুগল স্কলারে যাবো আমি ফার্স্টে। আপনার কাছে কি কোনো টপিক আছে? একটা টপিক বলুন। ডিজিটাল মার্কেটিং। ওকে, অ্যাডভান্সে চলে গেলাম। ডিজিটাল মার্কেটিং বললে আমাদের সবার আগে যেটা মাথায় আসে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, আমি অ্যান্ডে এতগুলো লিখে যাচ্ছি, অ্যান্ডে এতগুলো লিখে কিন্তু হবে না, আমি এটা কপি করেছি। আর
without the words academic content. Hmm. Impact of digital marketing strategy. এবার আমি আমার এসইও নিয়েই হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ডিজিটাল মার্কেটিং যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে লেখা আছে, আমি টাইটেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুঁজে দেখতে পারি। টাইটেলের এটা কিন্তু কাজ করছে না আজকে, এটা চলে আসবে টাইটেলেও। কিছু একটা কারণে এটা কাজ করছে না, আগেরটা তো এলো না। আমি নেক্সট দিন টাইটেলটা করে দেখাবো আবার। এইভাবেই হবে। ওকে, আর কিছু আছে কারোর কোয়ারি? ম্যাম আর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। কন্টেন্ট রাইটিং তো বাংলাতেও হয় হ্যাঁ শুনেছি, তো হ্যাঁ। সেক্ষেত্রেও কি এইখান থেকেই ইনফরমেশন গ্যাদার করে কাজ করতে হয়? বাংলাতে তো একাডেমিক কন্টেন্ট রাইটিং হয় না, খুব একটা সুযোগ নেই বাংলাতে একাডেমিক কন্টেন্ট রাইটিং এ। বাংলাতে কন্টেন্ট রাইটিং, নিউজ কন্টেন্ট রাইটিং, ব্লগ রাইটিং, যেগুলো নন একাডেমিকের পার্টে আছে, যেটা বোধহয় নির্মল হোসেন নিচ্ছেন আপনাদের ক্লাস। একাডেমিকে বাংলাতে খুব একটা সুযোগ পাওয়া যায় না। ওকে, বক্তব্য আছে? ম্যাডাম ধরুন একদম ধরুন যে মানে সেরকম এইসব মানে লিখতে টিখতে সেরকম জানে না, তার পক্ষে কি একটু হ্যাঁ। বেশি টাইম লাগবে মানে ধরুন শিখতে টিখতে সবকিছু এই ধরুন হ্যাঁ, একাডেমিক লেখাটা তো প্র্যাকটিসের ব্যাপার প্রথমে, কিন্তু মুশকিল আছে। আপনাদের সবাইকার আশা করি বেসিক ইংলিশ ভুল নেই, গ্রামারটা একটু পলিশ হয়ে যাবে। এবার আর একটা খুব দামি কথা যেটা আমার কোর্স করতে এসে আমি শুনেছিলাম, শুনে আমারও স্ট্রাইক করেছিল, এখানে কিন্তু কন্টেন্ট রাইটিংটা করতে হবে না, পরীক্ষায় লিখতে হবে, বেশি মাথায় ঢোকানোর দরকার নেই। এই যে আমার স্ক্রিনটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে ট্যাবে যতগুলো পেপার দেখে লিখবেন সব মাথায় খোলা থাকবে, একটা একটা করে খুলবেন, দেখবেন, লিখবেন, খুলবেন, দেখবেন, লিখবেন, ওটা খুব ফাস্ট হবে। প্রথম দিনই তো আর ফার্স্ট হবে না, ওটা প্রফেশনালি করতে গেলে অবশ্যই ফার্স্ট হতে হবে। যারা প্রফেশনাল রাইটার তারা মোটামুটি কোনো কোম্পানিতে কাজ করতে গেলে একদিনে মিনিমাম 3000 ওয়ার্ডস লিখতে হয়। ওকে ম্যাডাম। হ্যাঁ, এবার কোর্সে থাকবেন, ইন্টার্নশিপে যাবেন, প্র্যাকটিস হয়ে যাবে। আমি নিজেও এই প্রসেস দিয়ে গেছি। হ্যাঁ ম্যাডাম যেটা বললেন আপনি গ্রামার মানে ইংলিশ বলুন বা বাংলা বলুন, অনেক তো ছোটবেলায় ওগুলো পড়েছিলাম, ওগুলো এখন আর মানে মাথাতেও নেই, কিছুই নেই। গ্রামার ওয়াইজ আমরা সবাই প্রত্যেকে ভুল করি বলার সময়, হ্যাঁ বি ইন ইট ইংলিশ অর ইন বেঙ্গলি, তো হ্যাঁ ওটা ঠিকঠাক হয়ে যায়। তো আস্তে আস্তে ওটাই বলছিলাম practice। হ্যাঁ, ওটা তো একদমই প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। ম্যাম গ্রামারের জন্য গ্রামারলি যে টুলটা আছে ওটা ব্যবহার করা যায় এখানে? গ্রামারলি এআই ব্যবহারের একটা ট্রিক আছে, এআই ব্যবহার করলে কিন্তু এআই ধরে নেবে। গ্রামারলি বলুন, কুইলবট বলুন, ওগুলো না লিখতে লিখতে দেখবেন সাজেশন দিতে থাকে, ওই সাজেশনে ক্লিক করা যাবে না, সাজেশনটা দেখে নিজে মুছে ঠিক করে নিতে হবে। ওই সাজেশনে ক্লিক করলে কিন্তু এআই ট্যাগ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই ট্রিক গুলো কোর্স চলতে চলতে শেখানো হবে, অনেক ট্রিক আছে এরকম। এআই ট্যাগ হতে দেওয়া যাবে না, এআই 1% হলেও গেল। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে, তাহলে এতটাই থাক আজকের ক্লাসটা। আর কারোর কিছু বক্তব্য নেই নিশ্চয়? থ্যাংক ইউ, তাহলে গুড নাইট সবাইকে। গুড নাইট ম্যাম। গুড নাইট। গুড নাইট ম্যাম।